সামনে এসেছে আরজি কর মামলার রায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার। দিদি, আপনি সঞ্জয়ের হয়ে প্রথম দিন থেকে লড়েছেন, এই মুহূর্তে প্রথম প্রতিক্রিয়া কি আপনার এই সাজা শোনার পর? আমরা এই সাজাতে সন্তুষ্ট নই, কেন এখন যেরকম বিচার প্রক্রিয়ার অবস্থা ছিল যে এখনও আরও ফার্দার ইনভেস্টিগেশনের দরকার ছিল এবং আরও কেউ যুক্ত আছে কি না এবং ক্রাইম সিন যে ওটা এখনও আমরা শিওর হতে পারছি না। মানে 50 জন সাক্ষী করার পর অনেক কিছু আমাদের কাছে উঠে আসছে, অনেক রিপোর্ট এখনও আসেনি। এই সকলের মাঝখানে জজ সাহেবের এই যে রায় ঘোষণা করা, এটাতে আমাদের মানে আমার অফিসের কি আছে জানি না, তবে আমার পার্সোনালি কোনো সমর্থন নেই। আপনি খুশি? না, আমি খুশি না। কিন্তু ডেথ পেনাল্টি চাওয়া হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে, ভিকটিমের পরিবারের তরফ থেকে, সেখানে জাজ ডেথ পেনাল্টি দেননি, তিনি লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন। তাতে কি আপনারা খুশি নন? না, আমার কাছে কথা হলো সিবিআই কি তার পুরো কাজটা ঠিকভাবে করেছে? করেনি। যা টালা পিএস করেছে বা ডাব্লিউজি সেল, হ্যাঁ, ডিডি লালবাজার যেটা করেছে তার ওপরেই সে মোহর লাগিয়েছে। তার কোনো মানে প্লেস অফ অকারেন্সে কী আছে, এমনকি তার সিএফএসএল রিপোর্টে যেটা এসছে, ক্রাইম সিন রিপোর্টে যে আরও 4টে দরজা আছে, তারপরেও বলছে যে অভয়ার যে আইনজীবী, বাবা মার আইনজীবী যিনি ডিফ্যাক্টো, তিনি বলছেন 12খানা দরজা আছে। তাহলে 12খানা দরজা দিয়ে কোথায় যাওয়া যায় এবং কে ঢুকতে পারে সেটা কিভাবে হয়েছে? আর আমার আসামির একটা রিপোর্ট সিএফএসএল, হ্যাঁ, সেটা ওর রিপোর্টগুলো কিভাবে কালেকশন হলো? বডি তো কবেই পুড়িয়ে দেওয়া হয়েছে, বডিটা কেন প্রিজার্ভ করা হলো না? কিছু দিনের জন্যও তো বডিটা প্রিজার্ভ করা উচিত ছিল এত বড় একটা মার্ডার মিস্ট্রিতে। আর তারপরে হলো যে আমাদের যে সিস্টেম, তার মধ্যে আমরা দেখছি যে যেখানে পুলিশ আমাদের রক্ষা করার কথা, সেখানে পুলিশ এভিডেন্স মেটাচ্ছে। এই যে ঘটনাক্রম বা এই ফার্স্টে এই কেসটাকে আনন্যাচুরাল ডেথ বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, হ্যাঁ, এই যে ঘটনাক্রম, এটা আমাদের অনেক কিছু জিজ্ঞাসার মধ্যে পড়ে দিচ্ছে। তাহলে তো আপনি পুরো ঘটনা নিয়েই প্রশ্ন তুলছেন, মানে সঞ্জয় কি তাহলে আপনি নির্দোষ বলে মনে করছেন? সঞ্জয় যদি দোষ করে থাকে এটা পাওয়া যেত, তার শাস্তি হলে বরঞ্চ ভালো হতো। কতটা সে দোষী সেটাও বা আমি কেন, আমার মতো আম নাগরিক সবাই বলছে বা অন্য লয়ার সেলরা বলছে যে কতটা দোষী সেটা কোথায় প্রমাণ? ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি প্রশ্ন তুলছেন ও এখনো নির্দোষী। নির্দোষ বলে বলছি না, কিন্তু কতটা সে দোষ করেছে তার পরিমাপে না তার শাস্তিটা হবে। আপনি কি শাস্তি এক্সপেক্ট করেছিলেন? সঞ্জয়ের কি সাজা দেওয়া উচিত ছিল? আমি কোনো সঞ্জয় সাজা এক্সপেক্ট করিনি। এখানে হলো সঞ্জয় যেটা প্রকৃতপক্ষে উঠে আসবে ইনভেস্টিগেশনে সেটাই সে পাবে, কিন্তু এখানে কি প্রকৃত ইনভেস্টিগেশনটা কমপ্লিট করা হলো না। আজকে জাজ একটা কথা বলেছেন যেটা ভীষণ তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে তিনি মনে করছেন না যে এটা বিরলের মধ্যে বিরলতম। আপনার কি মনে হয় না এটা বিরলের মধ্যে বিরলতম নয়? এটা যেটা নৃশংসভাবে হত্যা করা আছে এবং অত্যাচার করা আছে, পাশবিক নির্যাতন করা হচ্ছে, থেকে বিরলতম ঘটনা নয় বলে যে ওনারা হাইকোর্টে মুভ করছেন, তাতে কি হবে? ফার্দার ইনভেস্টিগেশন আর করা হবে না, সিম্পল ঘটনা বলে এটাকে করে দেওয়া হবে। হ্যাঁ, এটার জন্যই করা হলো, আর কিছু না। সাজা সঞ্জয় নিজে এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনেছে, নিজের সামনে দাঁড়িয়ে শুনেছে, আপনি তারপরে সঞ্জয়ের সাথে দেখা করে এসেছেন। সঞ্জয়ের কি প্রতিক্রিয়া, কি বলছে, কি ওর বডি ল্যাঙ্গুয়েজ? সঞ্জয়ের একটাই প্রতিক্রিয়া যে আমার যাই হোক আমি একটা বাঁচার সুযোগ পেলাম, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে একজন দোষী যদি পুরো দোষ না করে থাকে, তাহলে অন্যদের দোষের ভাগ তার উপর দিয়ে আজকে চালানো হলো। সঞ্জয় এখনো আগের দিন গত শনিবার বলেছে যে তাকে ফাঁসানো হয়েছে, আজকেও বলেছে ফাঁসানো হয়েছে। সে বলছে যারা আমাকে ফাঁসালো তারা পার পেয়ে গেল। তো কারা ফাঁসালো? সঞ্জয় বারবার বাইরে বলছে। আমার প্রশ্নটা হচ্ছে সঞ্জয় বা আমাদের কথা এখানে হচ্ছে না, কথা হচ্ছে পুলিশ তো প্রপার ইনভেস্টিগেশন করে পুরো গল্পটা তুলে আনবে। আপনি কি কোনো ক্রিমিনাল ট্রায়ালে দেখেছেন যে একজন আসামিকে আগে দিয়ে দেওয়া হয় আর 4 জনকে রেখে দেওয়া হয়? এক্ষেত্রে তো আসামি নিজেই বলছে যে যারা আমাকে ফাঁসিয়েছে, একটা আসামি দেখানো হলো ইনভেস্টিগেশন করে। সঞ্জয় কেন বলছে না দিদি যে আর কারা যুক্ত? সঞ্জয় কেন বলবে? এটা তো প্রসিকিউশনের কাজ, যে কজন আছে সেটাকে খুঁজে বার করা। সঞ্জয় অন্তত নিজে বাঁচার জন্য তো বলবে যে কারা যুক্ত আছে, সেই নামও তো ও বাইরে বলছে যে আরো না। সঞ্জয় বলছে আমি জানি, সঞ্জয় বলছে একজন আইপিএস যুক্ত। সঞ্জয় এইসব জানে না, সঞ্জয়ের এভিডেন্স যেভাবে নেওয়া হয়েছিল সেই কারণে বলছে, কিন্তু সঞ্জয় কেন বলবে?
এটা তো প্রসিকিউশনের কাজ যে কজন আসামি কি হয়েছিল সেটাকে খুঁজে। শনিবার দিন বলেছিল একজন আইপিএস সব জানে। শুনুন, আমি এখানে কোনো আসামির কথার উপরে তো আর কোর্ট চলবে না বা জুডিশিয়াল সিস্টেম চলবে না। এখানে প্রসিকিউশন, ডিফেন্স আর এখানে ডিফ্যাক্টো, এই যে তিনটে পার্টি। আমার একটাই সিম্পল প্রশ্ন, সেটা হচ্ছে সঞ্জয় বাইরে মিডিয়ার সামনে বলছে যে বিনীত গোয়েল সব জানে, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কোর্টে কেন বলছে না কারো ওকে ফাঁসিয়েছে? সঞ্জয় বিনীত গোয়েলের নাম বলছে কেন না, ওর যে এভিডেন্সগুলো করা হয়েছিল সেগুলো তার মধ্যে কিছুটা ক্রিয়েটেড ছিল, হ্যাঁ সেই কারণে বলছে। কিন্তু সঞ্জয়কে তো ওখানে আপনারা জানেনই, ওকে একটা ফোন কলে ডেকে আনা হয়েছিল, হ্যাঁ ও ফোন করেছিলেন অনুপ দত্ত, যে এই আসাম মানে লোকদের আজকে এই জিনিস হয়েছে সেটা। এবার এই দত্ত কোথায় ডেকে নিয়েছিল? সেমিনার হলে? আপনি তো এমন সব প্রশ্ন করছেন, এত বড় হিস্ট্রি আমার তো এখন বলা সম্ভব না। এটা জানার প্রয়োজন। অনুপ দত্তের ফোন কলে আপনি এখনো জানেন না, এটাই আশ্চর্যের। অনুপ দত্তের ফোন কলেই তো ওই মানে হসপিটাল প্রেমিসেসে কিছু লোকের যে কিভাবে অপারেশন হয়েছে, তারা কোন বেডে ট্রান্সফার হয়েছে, এগুলোই দেখতে সে এসেছিল। কিন্তু তখন যেটা প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে অনুপ দত্ত তাকে হাসপাতালে এই কাজের জন্য, আপনি যেটা বললেন। শর্টে আমাকে কিছু প্রশ্ন করুন, আর কিছু বলার নেই। সঞ্জয় এখন কি বলছে? ও কি বলছে? সঞ্জয়ের বলা দিয়ে কিছু হয় না। সঞ্জয়ের অ্যাডমিটেড ফ্যাক্ট যখন ছিল তখন সেগুলো 313-তে নেওয়া হয়েছে, তারপরে আর বাকি বলাগুলো আর কোনো মানে রাখে না। এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে যাবে বলছে? সেটা ও জানে, আমি জানি না, কেন আমরা তো এই কোর্ট অবধি। মানসিক অবস্থা কি, ও কি ভেঙে পড়েছে না স্ট্রং? আপনি ওর সঙ্গে কোনো কথা বলেছেন? মানসিক অবস্থা বলে আমি কিছু জানি না। কেন দেখে কি বুঝলেন? আমার কাছে কথা হলো যে ব্যক্তি পুরোপুরি তার সমস্ত চিত্র, ট্রায়ালের সমস্ত চিত্র। আপনি খুশি? না, আমি খুশি না। কিন্তু ডেথ পেনাল্টি চাওয়া হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে, ভিকটিমের পরিবারের তরফ থেকে, সেখানে জাজ ডেথ পেনাল্টি দেননি, তিনি লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন। তাতে কি আপনারা খুশি নন? না, আমার কাছে কথা হলো সিবিআই কি তার পুরো কাজটা ঠিকভাবে করেছে? করেনি। যা টালা পিএস করেছে বা ডাব্লিউজি সেল, হ্যাঁ ডিডি লালবাজার যেটা করেছে তার ওপরেই সে মোহর লাগিয়েছে। তার কোনো মানে প্লেস অফ অকারেন্সে কী আছে, এমনকি তার সিএফএসএল রিপোর্টে যেটা এসছে, ক্রাইম সিন রিপোর্টে যে আরও 4টে দরজা আছে, তারপরেও বলছে যে অভয়ার যে আইনজীবী, বাবা মার আইনজীবী যিনি ডিফ্যাক্টো, তিনি বলছেন 12খানা দরজা আছে। তাহলে 12খানা দরজা দিয়ে কোথায় যাওয়া যায় এবং কে কে ঢুকতে পারে সেটা কিভাবে হয়েছে? আর আমার আসামির একটা রিপোর্ট সিএফএসএল, হ্যাঁ সেটা ওর রিপোর্টগুলো কিভাবে কালেকশন হলো? বডি তো কবেই পুড়িয়ে দেওয়া হয়েছে, বডিটা কেন প্রিজার্ভ করা হলো না? কিছু দিনের জন্য তো বডিটা প্রিজার্ভ করা উচিত ছিল এত বড় একটা মার্ডার মিস্ট্রিতে। আর তারপরে হলো যে আমাদের যে সিস্টেম, তার মধ্যে আমরা দেখছি যে যেখানে পুলিশ আমাদের রক্ষা করার কথা, সেখানে পুলিশ এভিডেন্স মেটাচ্ছে।